ঠাকুরমশাই, যা গরম পড়েছে, তারপরে বাড়ি ফিরে আবার সেই কাজ নিয়ে ব্যস্ততা। উহ, জীবনটা জ্বলে গেল। আজকে কিশোরীর মনটা একটু বেশি গরম হয়ে আছে মনে হচ্ছে। যদি ঠাকুরমশাই তার একটু খোশ গল্প দিয়ে এই গরমে একটু ঠান্ডা ঢালে, তবে একটু শান্তি পেতাম আর কি। এতক্ষণ ঠাকুরমশাই আমার আর কিশোরীর ফালতু বকবক অতটা কানে নেননি। তার হাতে থাকা একটা পঞ্জিকা নিয়ে তিনি নাড়াচাড়া করছিলেন। কিশোরীর দিক থেকে কথাটা ছুটে আসতেই ঠাকুরমশাই আমাদের দিকে চাইলেন। সোজা করে বললেই হয়তো বাপু, ভালো গল্প শুনতে চাইছো? বুঝতে যখন পেরেছেন তখন শুরু করে দিন। আজ তোমাদের প্রেত যন্ত্রের গল্প শোনাবো। আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। তখন আমি চতুর্মুখী তন্ত্র সাধনা নিয়ে বিশেষভাবে জ্ঞান লাভ শুরু করেছি সবে মাত্র। গৃহে মন টিকত না। বিভিন্ন শ্মশানে শ্মশানে ঘুরে সেখানকার অঘরিদের সান্নিধ্যে সবে মাত্র জ্ঞান আহরণ শুরু হয়েছে। সোজা কথায় যাকে বলে ভব ঘুরে দশা। সেবার নিজের খেয়ালে চললুম রাঙামাটির দেশে। যদিও উদ্দেশ্য ছিল বীরভূমের কালিন্দী মহাশ্মশানে পৌঁছনো, তার আগেই প্রবেশ করি কলিদিঘি গ্রামে। গ্রামটি খুবই মনোরম। ঠিক ছিল সেদিন সেই এলাকার কোথাও একটা রাত কাটিয়ে পরের দিন রওনা হব। গ্রামে প্রবেশ করা মাত্রই আমার শরীরে যেন ঝড় উঠতে শুরু করলো। বুঝতে বাকি রইল না, এ গ্রামে বিপদের সংকেত। কে আপনি? এই গ্রামে বিশেষ প্রয়োজনে কি এসেছেন নাকি? মোড়ল মশাই এবং গ্রামের আর 5টা লোকের দিকে তাকানো মাত্রই বুঝলাম তাদের ঘোর বিপদ আসন্ন। পরিচয় জানালাম। নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। মায়ের পূজা অর্চনা তন্ত্র সাধনাতেই মত্ত থাকি। গন্তব্যস্থল কালিন্দী মহাশ্মশান। আজ রাতটা এখানে কাটিয়ে পরের দিন আবার রওনা হব। তা মশাই, আপনার কিভাবে সেবা করতে পারি? আমি তান্ত্রিক মানুষ, পথে ঘাটে আমার দিন চলে যায়। তবে আপনাদের একটা কথা বলে রাখি, এই গ্রাম মহা বিপদের মুখে। বিপদে পড়লে মায়ের নাম স্মরণ করবেন না। বিপদ? তিনি কিছুটা হকচকিয়ে গেলেও আমার কথার মাথা মুন্ডু তার সেদিন বোধগম্য হয়নি। তাই তিনি কোনো কথা বাড়ালেন না। আমি পরদিন সকাল হওয়াতে চললাম কালিন্দী মহাশ্মশানের উদ্দেশ্যে। বেশ কয়েক সপ্তাহ পর কালিন্দী মহাশ্মশানে আমি যখন ধ্যানরত। ওই ঠাকুর মশাইয়ের কথাই বলছিলাম, চলো। মোড়ল মশাই ওই গ্রামের বেশ কয়েকজনকে নিয়ে আমার কাছে এসেছেন। ঠাকুর মশাই, আপনি সেদিন গ্রামের বিপদের পূর্বাভাস দিয়েছিলেন। আপনার যাবার পর থেকেই একটার পরে একটা বিপদ ঘটে চলেছে। আপনি কিছু করুন ঠাকুর মশাই। মন শান্ত করুন। কি হয়েছে খুলে বলুন আমাকে। ঠাকুর মশাই, গ্রামে একটার পর একটা ছোট ছেলে পরপর বিভৎসভাবে মারা যাচ্ছে। সেখানে একটা কুয়োর ধারে তাদের দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে বারবার। আমি আর বিশেষ কোনো কথা না বাড়িয়ে মোড়ল মশাই এবং গ্রামবাসীদের সাথে পুনরায় সেই গ্রামে প্রবেশ করি। হায় ঈশ্বর, এ তুমি কি করলে? বাবুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। বাবু, তুই ফিরে আয়। একটা শুকনো কুয়োর কাছে বছর 7 ছেলের মৃতদেহ জড়িয়ে
এক মায়ের করুণ আর্তনাদ। ছেলেটার দুটো চোখ গলে গেছে, ও সেখান থেকে রক্ত বেরোচ্ছে। বুক থেকে কেউ যেন মাংস খুবলে তুলে নিয়েছে। চারিধার রক্তে ভেসে যাচ্ছে একটা হাত কাটা, যা যা এক কথায় বিভীষিকা। মোড়ল মশাই, এসব কি? আমাকে একটু খুলে বলুন। ছোট ছোট ছেলেগুলোর এইরকম ভয়ঙ্কর পরিণতি, এই নিয়ে দ্বিতীয় মৃত্যু। আগের মৃত্যু ঠিক একই রকম নৃশংস। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে গো, খালি হয়ে যাচ্ছে। এটা যে কোনো বন্য পশুর কাজ নয় এ বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু কে করেছে, কেন করেছে তার কোনো উত্তর আমার জানা নেই। তবে নৃশংসতা জড়িয়ে আছে এই মৃত্যুতে। আচ্ছা, আগের মৃত্যুও কি এই জায়গাতেই ঘটেছিল, এই কুয়ো সংলগ্ন অঞ্চলে? হ্যাঁ, এইখানেই পড়েছিল। গ্রামের প্রায় শেষ প্রান্তে একটা কুয়ো, আর তার পাশে একটা ছোট্ট মতো কুঁড়ে, যেটা ভগ্নপ্রায়। এখানে এই কুয়ো আর কুঁড়ে ঘরটা দেখে তো মনে হচ্ছে আগে এখানে কেউ থাকতো। এক বুড়ি থাকতো এখানে, তাও বেশ কয়েক বছর আগেকার কথা। সে চলে যাবার পর এই জায়গাটা পরিত্যক্ত, কেউ আসেনি। ওরে শোন, এক ভয়ঙ্কর ঝড় নেমেছে। আরে তো হবারই ছিল। ওরা ঈশ্বরের দান মানে না, বিজ্ঞান মানে না, শুধু কুসংস্কার নিয়ে বাঁচে। নির্মম এই পরিণতি হবারই ছিল রে। আমার সামনে যিনি কথাগুলো বললেন তিনি একজন মধ্যবয়স্ক মানুষ, কাঁচা পাকা চুল কিন্তু বলিষ্ঠ শরীর। আমি তাকেই জিজ্ঞাসা করলাম, মহাশয়, যদি আপনার পরিচয়টা দেন, আপনি বিশেষ কিছু জানেন, কি হয়েছে একটু আমাকে খুলে বললে খুব ভালো হতো। আমি বারণ করেছিলাম ওদের, ওরা শুনল না। পাপের বোঝা বইছে এখন সব। আমি সেই জায়গা থেকে সরে আসি। পুরোহিত মশাইকে নিয়ে গ্রামের চণ্ডী মণ্ডপের উদ্দেশ্যে যাই দুজনে। বাকি কথোপকথন সেখানেই হয়। আমি এই এলাকার জাগ্রত চামুণ্ডা মন্দিরের পুরোহিত। আজ থেকে প্রায় 7-8 বছর আগের কথা, বুঝলেন? ওই যে ভাঙা কুঁড়ে ঘরটা দেখলেন, সেইখানে বাস করত একটা বুড়ি তার সন্তানকে নিয়ে। তবে তার সন্তান মোটেও সুস্থ ছিল না। তাকে দেখতে ছিল অস্বাভাবিক। একটা হাত কবজি পর্যন্ত এসে থেমে গেছে, বোবা, সিদ্ধানা ব্যাকা, আর জিভ সর্বদা মুখের বাইরে ঝুলে আছে। হাঁটতে পারত না, আর মুখে অজস্র দাগ। গ্রামের বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করত, কিন্তু বুড়ি ওইসবে আমল দিত না। সে নিজের মতো ভিক্ষা করে জঙ্গল থেকে ফল কাঠ জোগাড় করে চালিয়ে নিত। ওরে রতন, গ্রামের শেষ প্রান্তে যে বুড়ি বাস করে তাকে আমার একটু সুবিধার মনে হয় না। কেমন একটা জল জল করে তাকিয়ে থাকে সবার দিকে, কোনো কথা কয় না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস কানাই। ওর ছেলেটাকে দেখেছিস? কেমন ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, ও সাধারণ কোনো মানুষ নয়, নরকের দূত, একটা অপয়া। গ্রামের বিভিন্ন মানুষ বিভিন্ন খারাপ মন্তব্য করত এই বুড়ির ছেলেকে। বেচারা ওসব কিছু বুঝতো না। কিন্তু একদিন গ্রামে ঘটে গেল সেই বিপদ। যবে থেকে ওই বুড়ি ওর অপয়া ছেলেকে নিয়ে এই গ্রামে পা দিয়েছে, সেই দিন থেকে গ্রামে অশুভ সূচনা ঘটেছে। এবারে কেমন খরা হয়েছে বলতো, একটা ফসল ঘরে আনতে পারিনি, সব ওই বুড়ি আর ওর ছেলের কুদৃষ্টিতে। ওগো, কে কোথায় আছো? হায় ভগবান, ওরে ওরে আমার মানিক, এ কি সর্বনাশ হয়ে গেল। কানাইয়ের গলা মনে হচ্ছে। চলো তো, চলো, মনে হচ্ছে গ্রামের দিক থেকে আসছে। বুড়ির কুড়ের দিকে চলো সবাই, বুড়ির কুড়ের দিকে চলো। সেখানে পৌঁছে দেখা গেল কানাইয়ের ছেলে মানিক বুড়ির পাতকুয়োর কাছে মরে পড়ে আছে, আর তার পায়ে সাপের দংশনের চিহ্ন।
মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, সারা শরীর নীল। বুড়ির কুঁড়ে ঘরের দাওয়ায় বুড়ির ছেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বসে আছে। সে বেচারা কিছুই জানে না, কিছু বোঝে না। হা হা ঈশ্বর, মানিককে তো সাপে কামড়েছে, নিঃশ্বাসও পড়ছে না। শেষমেশ এইভাবে মারা গেল ছেলেটা। না, আমার ছেলেকে ওই অপয়া খেয়েছে। ওর কুদৃষ্টি পড়েছে আমার ছেলের ওপর। হ্যাঁ, ঠিক বলেছ, ওই অপয়ার কুদৃষ্টিতেই তোমার ছেলেটার প্রাণ হারিয়েছে গো। গ্রামে অশুভ যোগ নেমে এসেছে। তোমরা ভুল করছো, ওই সব অপয়া বলে কিচ্ছু হয় না। আর এবছর যে খরা সৃষ্টি হয়েছে সেটা প্রকৃতির একটা রূপ। বৃষ্টির জন্য তোমরা দেবীর শরণাপন্ন হও। আর আর কানাইয়ের ছেলে মরে গেছে সাপের দংশনে। নিশ্চয়ই খেলতে গিয়ে এই বিপদ ঘটেছে। এর সঙ্গে ওই ছোট্ট অসহায় শিশুটার কোনো সংযোগ নেই। তোমরা ভুল করছো, মস্ত বড় ভুল করছো তোমরা। দেখুন পুরোহিত মশাই, আমরা আপনাকে যথেষ্ট সম্মান করি। আপনি জ্ঞানী পণ্ডিত, কিন্তু সব কিছু এভাবে উড়িয়ে দেওয়া যায় না। ওই অপয়া ছেলের সাথে গ্রামের নিশ্চয়ই কিছু যোগ আছে, না হলে কানাইয়ের ছেলে সবশেষে বুড়ির ঘরের সামনেই মারা গেল। ওই ছেলেকে এই গ্রাম থেকে শুধু নয়, এই পৃথিবী থেকে সরাতে হবে, না হলে আরো অনেক মানুষের সর্বনাশ হবে। সেদিন গ্রামবাসীকে আমি অনেক আটকানোর চেষ্টা করেছিলাম ঠাকুর মশাই, কিন্তু আমার কথা কেউ শোনেনি ওরা। সেই সময় বুড়িও তার কুঁড়েতে ছিল না। গ্রামের সকলে ওই অসহায় ছেলেকে কুয়ার কাছে নিয়ে এসে ফেলল। তারপর লাঠি মুগুর যা ছিল তাই দিয়ে প্রহার করতে লাগলো তার ওপর। ছেলেটা বোবা, কথা বলতে পারতো না, শুধু গোঙানির আওয়াজ আসছিল ঠাকুর মশাই, শুধু একটা গোঙানির আওয়াজ আসছিল। তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল, শুধু দুটো চোখের জল ছিল। আর সেই দৃশ্য দেখলে আমার শরীরটা আজও শিউরে ওঠে ঠাকুর মশাই, শিউরে ওঠে। ছি ছি, মানুষ এত নির্মম হয়? অন্ধবিশ্বাস, কুসংস্কার মানুষকে অনেক নিচে নামাতে পারে ঠাকুর মশাই, অনেক নিচে। তারপর কি হয়েছিল? কিছুক্ষণের মধ্যে সেই বুড়ি এসে হাজির হলো। সে সব দেখে ছুটে আসে, তবে তবে তখন তার সন্তান মৃত। সে তাকে বুকে জড়িয়ে ধরে হাহুতাশ করতে থাকে। কি করছো তোমরা? সরে যাও, সরে যাও। খোকা, খোকা, চোখ খোল, চোখ খোল। কি কি ক্ষতি করেছিলাম আমরা তোমাদের? তোমারই ছেলে অপয়া, ওর জন্যই কানাইয়ের ছেলে মরেছে। গ্রামে অভিশাপ নেমে এসেছে। আজ আজ এ মায়ের কোল খালি করেছো তোমরা। আমার খোকাকে কেড়ে নিয়েছো। আমি তোমাদের কাউকে ছাড়বো না। এই মা তোমাদের অভিশাপ দিচ্ছে। একদিন তোমরাও এইভাবেই হা হুতাশ করবে। এই চল চল চল, এর কথায় কোনো গুরুত্ব দিয়ে কাজ নেই। অবশেষে পাপ বিদায় হয়েছে, চল। খোকা, তুই ঘুমিয়ে পড়েছিস? তুই আবার ফিরে আসবি। তুই ঘুমো। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। খোকা ঘুমোলো, পাড়া চুরালো, বুড়কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? এই দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারলাম না, চলে এলাম সেই জায়গা থেকে। সেদিন সেই মায়ের অভিশাপ লেগেছে গ্রামে, না হলে কি আর পরপর মায়ের কোল খালি হয়? যারা মরেছে লক্ষ্য করে দেখুন, সবার বয়স 7 কি 8 বছর। সেই বুড়ি এখন কোথায়? সে আমার আর জানা নেই।
গ্রামের লোকের এইরকম নৃশংস আচরণ দেখে আমি স্তম্ভিত। তারা সেই ছোট্ট ছেলেটির সৎকারের ব্যবস্থা পর্যন্ত করেনি, জানেন। পরদিন আমি গিয়েছিলাম সেখানে একবার, কিন্তু বুড়ি এবং সাথে তার ছেলের দেহ কোথাও দেখতে পাইনি। আপনার কথা শুনে আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। এবার তো গ্রামবাসীকে পাপের ফল ভোগ করতে হবেই ঠাকুর মশাই। সেদিন বুড়ির বলা সেই ভয়ানক কথাটা, মায়ের কোল খালি হবে, এই কথাটা আমার কানে বারবার আঘাত করে ঠাকুর মশাই, বারবার আঘাত করে। কিন্তু মহাশয়, এইভাবে তো ছোট ছোট ছেলেগুলোর প্রাণ চলে যেতে দেওয়া যায় না। অন্যের পাপের ফল এরা কেন ভোগ করবে? এরা তো সবাই শিশু, অবোধ। এদের রক্ষা করতেই হবে। আপনি সাথে আছেন তো? আপনি আমার দিক থেকে সম্পূর্ণ রকম সহযোগিতা পাবেন। আমি জানি আপনি একজন ক্ষমতাশালী তান্ত্রিক। আপনাকে দেখেই আমি বুঝেছি ঠাকুর মশাই। আমি জানি পারলে একমাত্র আপনিই পারবেন এই গ্রামকে রক্ষা করতে। তাহলে আমাকে বলুন, এই ছেলেগুলোর মৃত্যু ঠিক কোন দিন, কোন সময় ঘটেছিল? বুড়ির ছেলে যেদিন মারা গিয়েছিল সেটা ছিল শনিবারের অমাবস্যা, আর গতকাল কানাইয়ের ছেলেও মারা গেছে। আর কালও ছিল শনিবার অমাবস্যা, এবং তার আগের মৃত্যুও ওই একই দিনে ঘটেছে। সামনের অমাবস্যা যেদিন শনিবারে পড়বে তা আসতে খুব বেশি দেরি নেই। সেই মৃত্যু আমাদের আটকাতেই হবে। তার আগে আমাকে খুঁজে বের করতে হবে বুড়ির অভিশাপের কারণেই এটা ঘটছে, নাকি যা ঘটানোর বুড়ি নিজেই ঘটাচ্ছে। এখন কি করণীয় ঠাকুর মশাই? চলুন সেই কুড়ে ঘরের উদ্দেশ্যে। সেই ঘরে ঢুকে দেখতে হবে বুড়ির ব্যবহৃত জিনিসপত্র। আমি এবং পুরোহিত মশাই চললাম সেই ভাঙা কুড়ে ঘরের উদ্দেশ্যে। পরিত্যক্ত ঘর, শুকিয়ে যাওয়া কুয়ো, সব মিলিয়ে একটা রহস্যজনক মায়াবী পরিবেশ। ঘরের ভিতরে ঢুকে দেখি চারিধারে ইঁদুরের গর্ত এবং উইপোকার ঢিবি। টালির চালটা পর্যন্ত ভাঙা। ঠিক তখনই আমার চোখ পড়ে কোণে থাকা একটা বাক্সের উপর। সেটা খুলে দেখি তার ভিতরে রয়েছে বিশেষ কিছু জিনিস, যেমন মানুষের মাথার খুলি, অস্থি, রক্তমাখা লাল কাপড়, কিছু ছেঁড়া কাগজ, চুল, একটা কাপড়ে বেঁধে রাখা এক গুচ্ছ নখ ইত্যাদি। দেখে যা বুঝলাম এটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা ছাড়া আর কিছুই নয়। ঠাকুর মশাই, বুড়ির ঘরের এসব জিনিস? হ্যাঁ পুরোহিত মশাই, বুড়ি তন্ত্র সাধনা করত, তবে সে কারোর ক্ষতি করেনি। আশ্চর্যের বিষয় হচ্ছে বুড়ি তার ছেলেকে নিয়ে যেন হঠাৎ করে উধাও হয়ে গেল। একটা মৃতদেহকে নিয়ে থুরথুরে বুড়ি অত তাড়াতাড়ি গ্রাম পরিত্যাগ করা সম্ভব বলে তো মনে হয় না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছে বুড়ি এ গ্রাম ছাড়েনি, সেখানেই আছে। তবে সামনের অমাবস্যা অবধি আমাদের ধৈর্য ধরতে হবে। সে কটা দিন আপনি আমার বাড়িতেই থাকবেন, এ কথা কিন্তু রাখতেই হবে ঠাকুর মশাই। অমাবস্যা আসতে তখন আর 10-12 দিন বাকি। পুরোহিত মশাইয়ের বাড়িতেই দিনগুলো কাটিয়েছিলাম। ওনার আন্তরিকতা এবং ব্যবহারে আমি মুগ্ধ। অবশেষে অমাবস্যা এসে হাজির। আমরা ঠিক করি বুড়ির পরিত্যক্ত কুড়ের সামনের ঝোপে লুকিয়ে নজর রাখব। অপেক্ষা করতে করতে রাত তখন অনেক হয়ে গেছে। চারিদিক অন্ধকারে ভরে গেছে। ঠাকুর মশাই, মনে হয় না আর কিছু হবে, আর রাত তো অনেক হলো। না পুরোহিত মশাই, ভোর হওয়া অবধি
আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। হঠাৎ কুয়োর ভিতর থেকে সরসর কিছু একটা শব্দ উপরের দিকে উঠে আসছে, এবং তারপর যেটা দেখলাম তাতে আমার সর্বাঙ্গে হিম শীতল স্রোত বয়ে গিয়েছিল। একটা বিকৃত চেহারার মানুষ, যার চোখ মুখের মাংস গলে গলে পড়ছে, কোথাও কঙ্কাল বেরিয়ে গেছে, মাথার চুলগুলো অবশিষ্ট নেই। কুয়োর ভিতরের দেওয়াল বেয়ে সে বাইরে উঠে আসছে, আর তার পিছন পিছন দেওয়াল বেয়ে উঠে আসছে একটি বুড়ি। ঠিক যেমন একটা টিকটিকি দেওয়াল বেয়ে খুব সহজেই উপরে উঠতে পারে, বুড়িও তরতর করে কুয়ো থেকে উপরে উঠে আসছে। খোকা, যারা তোকে জোর করে অপয়া বানিয়েছিল তাদের উপর প্রতিশোধ নিয়ে আয়। আচ্ছা ঠাকুর মশাই, এইসব কি হচ্ছে? ওই তো বুড়ি, ওই আর সামনে বিকৃত দেহ তো ওটা বুড়ির ছেলের, কিন্তু ও তো মরে গেছে। সে বুঝতে আমার আর বাকি নেই। একে বলে প্রেত যন্ত্র। বুড়ি বিশেষ তন্ত্র ক্ষমতা সম্পন্ন ছিল। তার ছেলে মরে যাওয়ার পর সে তার শরীরটাকে প্রেত যন্ত্রে পরিণত করেছে। এতে শরীরকে বিশেষভাবে সংরক্ষণ করে তার ভিতর অশুভ শক্তি সঞ্চারের মাধ্যমে প্রতিশোধ নেওয়া। আর বুড়ি মৃতদেহকে নিয়ে কুয়োর নিচে গা ঢাকা দিয়েছিল। তার মানে তো এখন খুব বিপদ এই গ্রামে। ঠিক ধরেছেন না, এদের থামাতেই হবে, না হলে গোটা গ্রাম শেষ করে দেবে। খোকা ঘুমোলো, পাড়া জুড়ালো, বোর গিয়েলো দেশে, অপয়াদের শাস্তি দেবে আমার খোকা এসে। ছেলে ভোলানো ছড়া যে এমন বিকৃত ভয়াল হতে পারে তা নিজের কানে না শুনলে বুঝতে পারতাম না। কিছুক্ষণের মধ্যেই সেই প্রেত এবং বুড়ি প্রতিশোধের জন্য রওনা হলো। ওদের আটকানোর কি ব্যবস্থা হতে পারে? এদের পিছনে গিয়ে কোনো লাভ নেই। আমাকে ওই কুয়োর ভিতরে নামতে হবে। আমার হাতে থাকা হারিকেনটা একবার জ্বালাচ্ছি, কিন্তু নামার জন্য আশেপাশে কোথাও দড়ি আছে কিনা দেখতে হবে। কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই একটা বড় দড়ি এনে হাজির করলেন। আমি নামছি পুরোহিত মশাই, আপনি উপরেই থাকুন। যদি প্রয়োজন পড়ে আমি ডাকবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। অতি কষ্টে আলো নিয়ে দড়ি ধরে নিচে নামার পর দেখি কুয়ো একদম শুকিয়ে আছে। আশেপাশে খুঁজে দেখতে থাকলাম কোথাও কিছু পাই কিনা। অবশেষে কুয়োর দেওয়ালের ভিতর থেকে একটা ঘর দেখতে পেলাম। ঠাকুর মশাই কি কিছু দেখতে পেলেন? ওরা তো চলে আসবে। পেয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে। ঘরটিতে প্রবেশ করা মাত্রই বিকট গন্ধে আমার গা গুলিয়ে এলো। সামনে একটা নরকঙ্কাল রাখা, তাতে সিঁদুর হলুদ মাখানো, কালো সর্ষে চুল চারিদিকে ছড়ানো, কাটা বিড়ালের মাথা পাশে পড়ে। বুঝলাম কিছুক্ষণ আগেই এখানে বুড়ি তার তন্ত্র প্রক্রিয়া করে গেছে। আমি সেই নরকঙ্কালে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখছিলাম। বুঝলাম এটা বুড়ির ছেলের কঙ্কাল। বুড়ি তার ছেলের দেহকে সৎকার না করে সেটাকে
প্রেত যন্ত্রে পরিণত করেছে প্রতিশোধের জন্য। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, তাড়াতাড়ি 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 করুন, ওরা ওরা এদিকে আসছে। বুঝলাম কঙ্কালে হাত দেওয়ার সাথে সাথেই সেই মৃত শরীর টের পেয়েছে, তাই তারা এদিকেই ছুটে আসছে। আপনি তাড়াতাড়ি যেখান থেকে সম্ভব কেরোসিনের ব্যবস্থা করুন। এই কঙ্কালকে পোড়ালে তবেই এসব থেকে মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, কিন্তু আপনি সাবধানে থাকবেন। আমি কোনো রকমে দড়ি ধরে কুয়োর বাইরে আসা মাত্রই চমকে উঠি। আমার সামনে সেই বুড়ি দাঁড়িয়ে, তার আগুনের মতো দুটো চোখ আমার দিকে খ্যাক খ্যাক করে হেসে উঠল, এবং তার পাশে সেই অতি বিভৎস প্রেত মাটি থেকে দুহাত উপরে ভাসছে যেন। আজ তোকে শেষ করব। তুই তুই এসবের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিস। তোকে মেরে আমার খোকার প্রাণ জুড়োবে। যা করছো ভুল করছো। তুমি এভাবে প্রতিশোধ নিতে পারো না, এটা অন্যায়। সেদিন কোথায় ছিলিস? হ্যাঁ, যখন আমি কাকুতি মিনতি করেছিলাম আমার খোকাকে কেড়ে নিলি তোরা। হঠাৎই সেই ভয়াল রূপী ছেলের প্রেত আমার গলা সজোরে টিপে ধরল। কোনোভাবেই আমি ছাড়াতে পারছিলাম না। কি ভয়ঙ্কর শক্তি! আমার পকেটে ব্রহ্ম কবচ ছিল, কিন্তু সেখানে হাত দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। আমার দম বন্ধ হয়ে আসছিল। কোনো রকমে পকেট থেকে ব্রহ্ম কবচ বের করে আমি প্রেতের উদ্দেশ্যে ধরি। তাদের থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেলেও আবার তারা ছুটে আসে আমার দিকে। ঠাকুরমশাই, কেরোসিন এনেছি আমি। তাড়াতাড়ি তাড়াতাড়ি কেরোসিন ঢেলে দিন কুয়োর মধ্যে। বুড়ি তারপরে তেড়ে যায় পুরোহিত মশাইয়ের দিকে। পুরোহিত মশাই কেরোসিন কুয়োতে ঢাললেও দেশলাই বাক্সটা অন্ধকারে কোথায় হারিয়ে ফেলেন। ঠাকুরমশাই, এবার ওরা আমাকে শেষ করে দেবে। আপনি কিছু একটা করুন। পাশে থাকা হেরিকেনটাই আমি আছড়ে ফেলে দিই কুয়োর মধ্যে। সাথে সাথে তপ করে আগুন জ্বলে ওঠে। হঠাৎই গগনভেদী চিৎকার শুরু হয় প্রেতের মধ্যে থেকে। আকাশ বাতাস তছনছ করে শুরু হয় প্রবল ঝড়। কোথাও কড়কড় শব্দে বাজ পড়ে। সহস্র শিয়াল ডেকে ওঠে। পায়ের তলার মাটি কেঁপে উঠল, এবং সেই প্রেত বাতাসে বিলীন হয়ে গেল। সেই কঙ্কাল আগুনে পোড়ার সাথে সাথেই প্রেতের বিনাশ ঘটে। শেষ করে দিলি তুই? হ্যাঁ, আমার প্রতিশোধ নেওয়ার হলো না। তুমি যেটা করছিলে সেটা ভুল, অন্যায়। এভাবে প্রতিশোধ নেওয়া যায় না। তোরা কেউ আমার খোকার থেকে আমাকে কোনো দিন আলাদা করতে পারবি না। আমাদের কিছু বুঝে ওঠার আগেই বুড়ি হঠাৎ সেই জ্বলন্ত কুয়োর মধ্যে ঝাঁপ দিল। বুড়ির মুখে একটা মলিন হাসি ফুটে ওঠে। সে তার সন্তানের সাথে পুনরায় মিলতে পেরেছে এই আনন্দে। বিপদ কি কেটেছে? এই বিপদ তো কেটেছে,
কিন্তু গ্রামের মানুষের মনে যে কুসংস্কার বাসা বেঁধেছে, সেই বিপদ কবে কাটবে তা আমি বলতে পারি না। আপনি বরং গ্রামে চামুণ্ডা দেবীর মন্দিরে একটা পুজোর ব্যবস্থা করুন এবং প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করুন কোনো মানুষ অপয়া নয়। বাহ্যিক রূপ দিয়ে কাউকে কখনো বিচার করা যায় না। আমার কাজ শেষ, আমি তাহলে আসি। নমস্কার। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।